13 নভেম্বর ঢাকা শহরে কি ঘটছে? এই টেনশনে, এই উত্তেজনায় আমাদের যে সিনিয়র সিটিজেন উপদেষ্টা বৃন্দ ঘুমাতে পারছেন না, ব্লাড প্রেশার হাই হয়ে গেছে, ডায়াবেটিস হয়ে গেছে, ঘন ঘন মাথা চুলকাচ্ছেন, মাথা ঘামছে। তাদেরকে নিশ্চিত করার জন্য আজকের এই ভিডিও। এবং একই সাথে দর্শক, আপনারা যারা ভাবছেন যে আগামীকাল 13 নভেম্বর ঢাকা শহরে কি হয়ে যাবে, কমপ্লিট লকডাউন, এই লকডাউনের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ এই প্রথমবার ঘোষিত একটি রাজনৈতিক কর্মসূচি দিয়েছে। এর আগে আমরা জানতাম যে বিভিন্ন ধরনের ফেসবুক গ্রুপে মানে বিভিন্ন ধরনের পণ্ডিত লোকজন বিভিন্ন ধরনের কর্মসূচি দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু এই প্রথম একটা কর্মসূচি আওয়ামী লীগের পক্ষ থেকে অফিসিয়ালি শেখ হাসিনার যে মাঝে মাঝে আমরা যে তার টেলিকনভারসেশন গুলা শুনি, তার মধ্যে একটার মধ্যে শোনা গিয়েছে যে তিনি এটা এন্ডোর্স করেছেন। সুতরাং 13 নভেম্বর যেদিন কি একটা কোর্ট বলে, এটাকে কি প্রাণী যেন লাফায় লাফায় চলে, ক্যাঙ্গারু কোর্ট। এই ক্যাঙ্গারু কোর্টের ভিতর থেকে শেখ হাসিনার নামে একতরফা যে বিচারের রায় বের হবে, এবং সেই বিচার কিভাবে হয়েছে আপনারা সকলেই জানেন। যে মাঝখানে একটা ছোট্ট ভিডিও ক্লিপ হয়েছে যেখানে সরকারের দেওয়া শেখ হাসিনার এক উকিল হেসে হেসে যে কথাগুলো বলছেন, এটাই বোঝা যাচ্ছে। যাই হোক, সেটাতে আমরা যাচ্ছি না, কিন্তু সেই রায়কে কেন্দ্র করে 13 নভেম্বর ঢাকা শহরে লকডাউন ডাকা হয়েছে। ইতিমধ্যে এটাকে কি বলা যায়, যে মাথায় উঠে যায় না, ওই মাথায় উঠে গেছে টেনশনে। আমরা দেখতে পাচ্ছি যে ঘন ঘন মিটিং হচ্ছে, বৈঠক হচ্ছে। এবং আজকে স্বরাষ্ট্র, এই ভিডিওটি যখন করছি, স্বরাষ্ট্র উপদেষ্টা একজন আছে না, ওই যে কি নাম, ওই যে জাহাঙ্গীর ভাই, ওই জাহাঙ্গীর সাহেব বলেছেন যে খুব প্রস্তুতি আছে, প্রিপারেশন আছে, এবং উনি সারা বাংলাদেশের যত বাহিনীর যত মেম্বার টেম্বার আছে ইলেকশনের নাম করে সব শুনিয়ে দিয়েছেন। 5 লাখ আনসার আছে, 2 লাখ এই আছে, 1 লাখ এই আছে। এবং আমাদের নয়নমণি ওয়াকার সাহেব, তার সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার বাড়িয়ে দেওয়া হয়েছে, তারাও অ্যাকশন থাকবেন বলে শোনা যাচ্ছে। যদিও সেনাবাহিনীর 50% অলরেডি ব্যারাকে ফিরে গেছেন বলে বাজারে শোনা যাচ্ছে, সরকার সেটাকে স্বাভাবিক কারণেই অস্বীকার করছেন বা দামাচাপা দিয়ে রাখছেন, বলতে চাচ্ছেন না। এই অবস্থায় আসলে 13 নভেম্বর কি ঘটবে? প্রিয় দর্শক, আপনাদের কি ধারণা? আপনাদের যার যার ধারণাটা কমেন্ট বক্সে বলবেন, আমরা মিলিয়ে দেখবো 13 তারিখের পরে আসলে কি ঘটে। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমার ধারণা 13 নভেম্বর খুব সিগনিফিকেন্ট কোনো কিছু ঘটতে যাবে না। কেন ঘটতে যাবে না? কারণ আওয়ামী লীগ যে ট্যাকটিক নিয়েছে, যে কৌশল নিয়েছে বলে আমার পর্যবেক্ষণ বলে, সেটা হচ্ছে বাঘ আইলো সিস্টেম। আমরা সকলেই জানি সেই রাখাল বালকের গল্প, যে প্রতিদিন বলতো বাঘ আইলো, এবং গ্রামবাসী লাঠিসোঁটা নিয়ে দৌড়ে আসতো। এইভাবে করতে করতে একটা সময় লোকজন তিতিবিরক্ত হয়ে বললো যে না, ওর কথা বিশ্বাস করা যাবে না। ঠিকই ওই সময় বাঘ আসলো। আমার ধারণা আওয়ামী লীগ এখন এই বাঘ আইলো স্লোগান দেওয়া শুরু করেছে, এবং এই স্লোগান আপনারা দেখবেন যে তাদের কিছু প্রস্তুতি হচ্ছে। বাইরে তারা প্রচুর মিছিল করছে, ঢাকা শহরের বিভিন্ন জায়গায় মিছিল করছে, এবং এই মিছিলগুলো এখন আগে যেটা বলে একটু কি বলা যায়, তাদেরকে নিয়ে একটু হাসি ঠাট্টা করছিলেন আমাদের সরকারি দলের লোকজন, যে এইখানে জয় বলে আর 2 মাইল দূরে গিয়ে বাংলা বলে। এখন দেখা যাচ্ছে যে তারা দাঁড়িয়ে একই জায়গায় জয় বাংলা বলা শুরু করেছে, লোকজন বাড়ছে। আমি জানি না এই লোকজন আওয়ামী লীগ কোথা থেকে পাচ্ছে, কারণ আমার যতটুকু জানা যে বাংলাদেশের সব জেলখানা তো আছে, যেগুলো পুরনো জেলখানা ছিল ওগুলো ধুয়ে মুছে পরিষ্কার করা হয়েছে, যেগুলো উদ্বোধনের অপেক্ষা ছিল সেগুলো চালু করে দেওয়া হয়েছে, কারণ আওয়ামী লীগের নেতাকর্মীকে জায়গা দেওয়া যাচ্ছে না, এই পরিমাণ নেতাকর্মী তারা গ্রেফতার করেছেন। এর বাইরে যেটা আছে, আমরা জানি যে এনসিপি এবং আমার বিএনপি ভাইদের কি বলে মামলা বাণিজ্য, এক হত্যা মামলায় 300 লোকের নাম দিয়ে যারা টাকা দিতে পারে দেয়, তার বাকিদেরকে ঢুকিয়ে দিচ্ছেন। এই যখন অবস্থা, তখন 13 নভেম্বর আসলে কি হতে যাচ্ছে? নাম্বার 1, আমার কাছে মনে হচ্ছে যে আওয়ামী লীগ 13 তারিখে খুব বড় আকারে কোনো জনসমাগম এই মুহূর্তে ঢাকা শহরে করবে না। এটা করবে না কারণ তারা তাদের শক্তি সঞ্চয়ের জায়গাটা রাখতে চায়। দ্বিতীয় যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, তারা ওই ফাঁদে পা দিতে চাচ্ছে না। হুট করে গত 2-3 দিন ধরে প্রচুর ককটেল বিস্ফোরণ হচ্ছে গোটা ঢাকা শহরে। দ্বিতীয় হচ্ছে বিভিন্ন জায়গায় আবার সেই আগের সিগনেচার যেটা হচ্ছে বাস পুড়িয়ে দেওয়া, সে বাস পুড়িয়ে দেওয়া হচ্ছে, এবং এইভাবে একটা টেনশন উত্তেজনা তৈরি করে আওয়ামী লীগ যে বাস পোড়ায় এই দাগটা আওয়ামী লীগের উপরে দিতে চাচ্ছে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আওয়ামী লীগ যদি বাস পোড়াতো, আমি বলছি না যে তারা খুব সহজ সরল ভালো লোক, তারা এগুলো করে না বা অতীতে করে নাই, সেক্ষেত্রে হয়তো বড় সিগনিফিকেন্ট সংখ্যা হতো, মানে তাদের যদি সেই প্রস্তুতির জায়গাটা থাকতো, আওয়ামী লীগের পক্ষে ঢাকা শহরে 50টি বাস একদিনে পুড়িয়ে দেওয়া সম্ভব। 7টা জায়গায় ককটেল মেরেছে, একটা জায়গায় দেখলাম আবার এনসিপি দৌড়ে গিয়া একটা ছেলেকে গ্রেফতার করে ফেলেছে বা ধরে ফেলেছে, সেই ছেলে আবার শিবির করে বলে আমি দেখলাম বিএনপির এক নেত্রী বলছেন, রাজনীতি ভাই। যাই হোক, এখন
ওই 7 জায়গায় ককটেল ফাটিয়ে বা 10 জায়গায় ককটেল ফাটিয়ে ত্রাস করার জায়গায় না। আওয়ামী লীগের সেই সামর্থ্য আছে, তারা একসাথে 100, 150, 200 জায়গায় ঢাকা শহরের ভিতরেই হয়তো 2 ঘন্টার ব্যবধানে ককটেল বিস্ফোরণ ঘটাতে পারতো বা ত্রাস তৈরি করতে পারতো। বোঝাই যাচ্ছে এগুলো হচ্ছে এক ধরনের ম্যাপিং। এগুলা হয় এজেন্সি করতে পারে, সরকার করতে পারে, অথবা আমি বলছি না যে আওয়ামী লীগ করতে না পারে, আওয়ামী লীগও করতে পারে, কিন্তু দলীয়ভাবে স্ট্রাকচারড ওয়েতে তাদের আক্রমণ হলে আরো অনেক বড় আক্রমণ হতো। এই সব কিছু মিলিয়ে 13ই নভেম্বরের যে কর্মসূচিটি আছে সেটা কিছুটা আমি বলবো যে জনসমর্থনের উপর নির্ভর করে আওয়ামী লীগ একটু চেক করতে যাচ্ছে, এবং সেই জনসমর্থন কিছুটা তারা পাবেন। আমরা দেখলাম যে কিছু কিছু মিছিল যেটা হচ্ছে, তারা কেন এখন দৌড় দিয়ে মিছিল করছে না, ধীরে সুস্থে মিছিল করার সুযোগ তৈরি হচ্ছে। এর কারণ হচ্ছে আশেপাশের জনগণ রিয়েক্ট করছে না, যেটা একসময় ধরে নেওয়া হয়েছিল যে আশেপাশের জনগণ বলতে বিরক্ত হবে, বরঞ্চ কিছু কিছু জায়গায় আমি যদি বলি যে আমার কাছে মনে হয় যে জনগণের এক ধরনের মৌনসম্মতিও আছে, এবং এই মৌনসম্মতি থাকাটা হচ্ছে সিগনিফিকেন্ট। এবং আওয়ামী লীগ যদি তার রাজনীতিতে ফেরত আসার চেষ্টা করে চায়, সেটা তাদেরকে জনগণকে নিয়েই করতে হবে। সেটা ককটেল দিয়ে হবে না, সেটা বাস পুড়িয়ে হবে না, সেটা কোনো ধরনের সংঘর্ষ সংঘাতের মাধ্যমে হবে না। শুধু তাই নয়, তাদেরকে যাতে বাস পোড়ানো এবং ককটেল মারার জন্য কেউ চিহ্নিত না করে, এই জায়গাটা তাদেরকে খুব সতর্ক থাকতে হবে। এই দুটো সতর্ক জায়গায় যদি তারা থাকতে পারেন, জনসম্পৃক্ততা যদি তৈরি হয়, তাহলে আওয়ামী লীগ 13 নভেম্বর যে উত্তেজনা তৈরি করেছে, যে টেনশন তৈরি করেছে সরকার এবং সরকারি সকলগুলো রাজনৈতিক দলের মধ্যে, এটা হয়তো কেটে যাবে। কিন্তু এটা কি শেষ? এখানে কি কাহিনী শেষ হয়ে যাবে? এটা আসলে কাহিনী শেষ হবে না। এটা ওই যে বাঘ আইলো সিস্টেম শুরু হচ্ছে। কারণ যে জুলুম, যে অত্যাচার, যে নিপীড়ন এই সরকার করছে, আওয়ামী লীগের উপর করছে, আওয়ামী লীগের নাম করে সাধারণ মুক্তিকামী সাধারণ মানুষ, মুক্তিযুদ্ধের চেতনা স্পিরিটে যারা আছে তাদের উপরে করছে, এটা তাদেরকে হান্ট করবে, এটা তাদেরকে ফিরে আসবে। এই যে মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরানো হয়েছে, বাংলাদেশ এই জিনিস ভুলে যাবে, এটা যদি কেউ মনে করে থাকেন বোকার স্বর্গে আছেন। এই যে শত শত নিরীহ মানুষকে হত্যা মামলা, এই মামলা সেই মামলা দিয়ে চাঁদাবাজির বাণিজ্য হচ্ছে, মামলা বাণিজ্য হচ্ছে, বাংলাদেশ এগুলো ভুলে যাবে মনে করে থাকলে ভুল করবেন। এর আগে বহু শাসক বহুবার এটা ভেবেছিলেন এবং তারা ভুল করেছেন। আমি আজকে দেখলাম এবং খুব আশ্চর্য হলাম, বদরুদ্দিন আহমদ কামরান আমাদের সিলেটের মেয়র ছিলেন, সাবেক মেয়র, মারা গিয়েছেন। ওনার বাড়িতে গেছে ওনার ছেলে শিপলুকে গ্রেফতার করতে গেছে। শিপলু আওয়ামী লীগের নেতা, তাদেরকে পায় নাই। তাদের পাশের ঘরে, মানে এটা একটা জয়েন্ট ফ্যামিলি, আমি ওই পরিবারকে চিনি, খুব ব্যক্তিগতভাবে চিনি, জয়েন্ট ফ্যামিলি, তাদের অনেকগুলা বাসা আছে, মানে পুরনো বাড়ির কম্পাউন্ড, গ্রামের বাড়ির মতো। ক্লাস 9-এ পড়া তার ভাতিজা, যেটা ইংরেজি মিডিয়াম স্কুলে পড়ে, ঢাকার সিলেটের একটা ভালো স্কুলে পড়ে, সে নিরীহ একটা লেখাপড়া করা ছেলে, তাকে গ্রেফতার করে নিয়ে এসেছে। এবং এর আগে আপনাদের মনে আছে শিবিরের সাথী একটাকে জুলাইয়ের আন্দোলনের সময় পুলিশকে যাত্রাবাড়িতে হত্যা করে ঝুলিয়ে রাখার অপরাধে গ্রেফতার করা হয়েছিল। এবং আমরা ব্যাপক সুশীল সমাজ হাহাকার, আমি সহ হাহাকার করে উঠেছিলাম, আহারে এই কচি ছেলেটার উপরে কি জুলুমটা যে এই আওয়ামী লীগ সরকার করছে। আমরা যারা সেই হাহাকার করছিলাম, আমার মনে হয় আমি ছাড়া আর কেউ এখন, এই যে বদরুদ্দিন আহমদ কামরানের ক্লাস 9-এ পড়া ভাতিজা, তাকে কোনো কারণ ছাড়া পাশে পাশে থাকে, তাকে গ্রেফতার করে ফেলা হলো এবং বলা হয়েছে অনেক দূরে, লালাবাজারে। মানে লালাবাজার কিন্তু শহরের ভিতরে না, বেশ দূরে একটা জায়গায়, নাকি হাইওয়েতে সে কোনো একদিন মিছিল করছিল ছাত্রলীগের নামে। এই যে জুলুমবাজি করছে, কারণ হচ্ছে এত গ্রেফতার করতে করতে এত বাকি নাই। গ্রেফতার করতে করতে এসে এখন ক্লাস 9-এর বাচ্চাদেরকে ঠেকছে, আগামীতে হয়তো ক্লাস 7-এর বাচ্চাকে গ্রেফতার করতে যাবে, ক্লাস 5-এর বাচ্চাকে গ্রেফতার করতে যাবে, এবং এগুলো ঘুরে আসবে না, ফিরে আসবে না, সেটা আশা করে লাভ নাই। সুতরাং বাঘ আইলো নিয়ে আমি উপদেষ্টাদেরকে বলবো যে এই মুহূর্তে আপনারা ভয় পায় না, কিন্তু একটা সময় এই যে নির্যাতন আপনারা করছেন, এই যে নিপীড়ন আপনারা করছেন, এর প্রতিটি আপনাদের কাছে ফেরত আসবে, এবং তখন আমি পিছন থেকে দাঁড়িয়ে বলতে পারবো, দৌড়ারে বাঘ আইলো। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগের মামলা তুলে নিতে চাইছেন কেন, এই প্রসঙ্গটি নিয়ে। তার আগে চলুন আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বক্তব্যে আওয়ামী লীগের মামলা তুলে নেবার কথা বলেছেন, আমরা একটু শুনে আসি। ঠাকুরগাঁতে গতকালকে যে বক্তব্যটা দিয়েছিলেন, খুব ছোট্ট একটা ক্লিপ শুনে আসি, চলুন। যত মামলা আছে আমাদের বিরুদ্ধে, আমরা সমস্ত মামলাগুলো তুলে নেব, ঠিক আছে? তুলে নেওয়া হয়েছে কিছু? হ্যাঁ, আমরা ওই প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি করবো না। কি চমৎকার কথা! আমরা প্রতিহিংসার রাজনীতি চর্চা করতে চাই না। এই কথাটা যদি মুখে যেভাবে বলছেন, সেভাবে যদি হৃদয়ে ধারণ করতেন, তাহলে বাংলাদেশ কতই না অগ্রগতিতে এগিয়ে যেত, বিশেষ করে রাজনৈতিক পরিবেশের জন্য। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, অত্যন্ত দুঃখের বিষয়, রাজনীতিবিদরা মুখে এক কথা বলেন, অন্তরে লালন করেন আর একটা।
শুধু তাই নয়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল তার নিজের এলাকা ঠাকুরগাঁয়ে সফরকালে একটি সমাবেশে এই বক্তব্যটা দিয়েছেন। ভালো কথা, খুব ইতিবাচক। এই বক্তব্যের ফলে তিনি অত্যন্ত প্রশংসিত হয়েছেন। কিন্তু দিনে গতকাল বক্তব্যটা দিলেন, রাত হতে না হতেই এই বক্তব্যের একটা পাল্টা বিবৃতি দিল বিএনপির পক্ষ থেকে যে না, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন কোনো বক্তব্য দেননি, এটি বিকৃতভাবে প্রচার করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে যে দেশব্যাপী আওয়ামী লীগের হয়রানিমূলক মামলা তুলে নেওয়ার বিষয়ে কোনো বক্তব্য দেননি বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, মঙ্গলবার বিকালে ঠাকুরগাঁও জেলাধীন সদর উপজেলার মোহাম্মদপুর শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক মতবিনিময় সভায় দেওয়া আমার বক্তব্যটিকে ভুলভাবে ব্যাখ্যা করে বিভিন্ন গণমাধ্যমে উপস্থাপন করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। আমি আমার বক্তব্যে বলেছি যে আমরা প্রতিহিংসার রাজনীতি করতে চাই না, আওয়ামী লীগের মতো হয়রানিমূলক মামলা করতে চাই না। মির্জা ফখরুল বলেন, আমি আমার দেয়া বক্তব্যে আরো বলেছি যে এই ইউনিয়নে হয়রানিমূলক কোনো মামলা হলে আমরা তুলে নেব, কিন্তু দেশব্যাপী হয়রানিমূলক মামলা দায়ের কিংবা মামলা তুলে নেওয়ার বিষয়ে আমি কোনো বক্তব্য প্রদান করিনি। দেশের জনগণ ও দলের সকল পর্যায়ের নেতা কর্মীকে গণমাধ্যমে প্রকাশিত ভুল বক্তব্যের বিষয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানাচ্ছি। এই কাজটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজনীতিতে একটি খারাপ কাজ করলেন, একটি খারাপ নজির স্থাপন করলেন। তিনি একটি প্রধান দলের মহাসচিব, তিনি বলছেন যে একটা ইউনিয়নের আওয়ামী লীগ নেতাদের মামলা তুলে নেবেন। আমরা বক্তব্যে কিন্তু তেমনটা শুনিনি যে এই ইউনিয়নের নেতাদের, আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে মামলা তুলে নেব, সারা দেশে তুলে নেব না, এমনটা আমরা বক্তব্যে শুনিনি। কোথাও কোনো ক্লিপ থাকলে দয়া করে আমাকে একটু দিয়ে সহযোগিতা করবেন। মির্জা ফখরুল যদি এই কথাটা সত্যি বলতেন এবং সারা দেশে এই যে আওয়ামী লীগের নেতাকর্মীর বিরুদ্ধে যে মামলা বাণিজ্য করছে বিএনপি, এটার বিরুদ্ধে যদি বিএনপি অবস্থান নিত তাহলে বিএনপির আখেরে ভালো হতো, বিএনপি জনপ্রিয়তা অর্জন করত। কিন্তু তা তো হবার নন। তারা প্রতিনিয়ত বক্তব্য দেন, বক্তব্য থেকে সরে আসেন। ধরে নিলাম আওয়ামী লীগ খারাপ, আওয়ামী লীগ আপনাদের নামে মামলা করেছে, হামলা করেছে, অত্যাচার করেছে, আপনারা ভালো হন না কেন? রাজনীতিবিদরা কি কখনো ভালো হবেন না? না ভালো হলে তো এভাবে চলতেই থাকবে। আর আপনাদের যে অবস্থা, আমরা খুব প্রত্যাশা করি বাংলাদেশে অন্ততপক্ষে দুটো শক্তিশালী রাজনৈতিক দল থাকুক, একটি সরকারে থাকবে, একটি বিরোধী দলে থাকবে। কিন্তু সত্যিকার অর্থে গত 16 মাসে যে অবস্থা দাঁড় করিয়েছেন আপনারা, তাতে আপনাদের সরকারে যাওয়ার সক্ষমতাও হারিয়ে গেছে, একই সাথে বিরোধী দলে যাওয়ার সক্ষমতাও হারিয়ে গেছে। শুধুমাত্র এই মামলা বাণিজ্য এবং আওয়ামী লীগের উপর গত বছর 5 আগস্টের পর থেকে যে অত্যাচার নির্যাতন করা হয়েছে, আপনাদের ক্ষমতায় যাওয়া লাগবে না। ক্ষমতায় যাবার আগে এই ইউনূস সরকারের যদি পতন হয়, সাথে সাথে আপনাদের অবস্থা কি ভয়াবহ হবে। যেভাবে আওয়ামী লীগের নেতাদের বাড়ি ঘর, ব্যবসা প্রতিষ্ঠান, অফিস আদালত যেভাবে পুড়িয়েছেন, আপনাদের কিন্তু তার থেকে ভয়াবহ পরিণতি হবে। এই চিন্তাটা করলে আতঙ্কিত হয়ে যায়। আওয়ামী লীগ নেতারা তো আশপাশে এদিক সেদিক পালিয়ে বেঁচেছে, ভারতে পালিয়ে গেছে, পালিয়ে বেঁচে গেছে। আপনারা কোথায় পালাবেন? আপনারা কি পাকিস্তানে যাবেন? পাকিস্তানে যেতে পারবেন? সেটাও তো পারবেন না। আপনাদের পরিণতি সত্যি, আপনাদের কপালে চরম দুঃখ আছে, সেটি মনে হচ্ছে। আর একটি জিনিস আমি বারবারই বলছি যে আপনি যদি ওই বক্তব্যটা দিতেন এবং ওই কাজে যদি থাকতেন যে আওয়ামী লীগ নেতাদের নামে মিথ্যা মামলা বিএনপির পক্ষ থেকে যদি করা হয়ে থাকে, বিএনপির কোনো নেতাকর্মী যদি করে থাকে শুধু হয়রান করার জন্য, আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব, আমরা মামলা তুলে নেব, এই কাজটা যদি করতেন আপনারা ভালো করতেন। আপনি যে উদ্দেশ্যেই হোক, আপনার এলাকায় গিয়ে আপনি বক্তব্য দিয়েছেন, আপনার নির্বাচনী এলাকার ভোট পাবার জন্য হতে পারে, কিন্তু আপনি তো একটা নির্বাচনী এলাকার নেতা নয়, আপনি সারা দেশের, আপনি একটি প্রধান জাতীয় দলের প্রধান নেতা, মহাসচিব। আপনার বক্তব্য, আপনি একটা ইউনিয়নের এক কোনায় গিয়েও যদি বক্তব্য দেন, কিন্তু এই বক্তব্যটা হয়ে যায় সারা দেশের জন্য। কিন্তু আপনি পরক্ষণে রাতে সেই বক্তব্য থেকে পিছু হটলেন। এর আগেও গত সেপ্টেম্বর মাসের শেষ দিকে
একটা বক্তব্য আপনি দিয়েছিলেন, একটা সাক্ষাৎকার দিয়েছিলেন ভারতের এই সময় পত্রিকায়। আপনি নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে চেয়েছিলেন, কিন্তু পরক্ষণে জানি না আপনারা কোন চাপে পড়েন, কোন চাপ থেকে, আপনাদের স্ট্রং ভূমিকা নেই, চাপ থেকে পরক্ষণেই বলেছিলেন, আপনার দল থেকে বলা হয়েছিল যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোনো সাক্ষাৎকার দেয়নি, কোনো বিদেশি গণমাধ্যমকে সাক্ষাৎকার দেয়নি। কিন্তু আপনি যে সাক্ষাৎকার দিয়েছিলেন সেই সাক্ষাৎকারের প্রমাণ সহ সেই ভারতের বাংলা গণমাধ্যম এই সময় তাদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিয়েছিল। আপনার সাথে যিনি সাক্ষাৎকার নিয়েছিলেন, যারা সাক্ষাৎকার নিয়েছিলেন, তারা ছবি সহ পোস্ট করে দিয়েছিল। এতে করে আপনাদের আসলে কি হচ্ছে? আপনারা কি লাভবান হচ্ছেন? আপনারা আরো লুজার হচ্ছেন। আওয়ামী লীগ কিন্তু আসছে, আওয়ামী লীগ সরকারে যাক, বিরোধী দলে যাক, আওয়ামী লীগকে নিয়ে বাংলাদেশে নির্বাচন হতেই হবে। আপনারা যতই চান, যতই বলুন যে আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারবে না, লাভ হবে না, ঠেকিয়ে রাখতে পারবেন না, দেশের জনগণ ঠেকিয়ে রাখতে দেবে না। আপনাদের এই যে স্ট্যান্ডবাজি, একবার বলছেন যে এটা এই, আবার বলছেন না আমি ওটা এভাবে বলিনি, এতে করে আপনাদেরই ক্ষতি হচ্ছে। এখনো বলি যে সত্যিকার অর্থে এখনো ইতিবাচক রাজনীতি করার সুযোগ আছে, এখনো ইতিবাচক রাজনীতি করুন। আপনাদের দলটাও একটা শক্তিশালী দল হোক, সেটি সরকারি দল হোক বা বিরোধী দল হোক, একটা শক্তিশালী মধ্যপন্থার দল, যেহেতু আমরা দল হিসেবে যেহেতু বিএনপিকে চিনি, সেই জায়গা থেকে আমরা চাই যে মধ্যপন্থার দল বাংলাদেশে থাকুক। কট্টর গোড়া ধর্মভিত্তিক দল, কট্টর গোড়া ধর্মবিরোধী দল, এগুলো আমরা চাই না। মধ্যপন্থায় থাকুক। আমরা যিনি ধর্ম করবেন তাকে ধর্ম পালন করতে দিতে হবে, যিনি ধর্ম করবেন না তার না করারও অধিকার দিতে হবে। সেই পরিবেশটা আমরা বাংলাদেশে চাই, এবং সেই পরিবেশ বজায় রাখার জন্য প্রধান দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি, এই দুটি দল শক্ত অবস্থানে, শক্ত ভিত্তিতে থাকুক। আমি শুধু আওয়ামী লীগ বলবো, আওয়ামী লীগ ক্ষমতায় আসছে আর কোনো বিরোধী দল থাকবে না, তাহলে আওয়ামী লীগ কি হয়ে যাবে? আওয়ামী লীগ স্বৈরাচার হয়ে যাবে, ভুল করবে কাজে। এই যে গত 16 বছরে আপনারা শক্তিশালী একটি বিরোধী দল হিসেবে দাঁড়াতে পারেননি। আওয়ামী লীগের যদি কিছু বিতর্ক থেকে থাকে, ভুল ভ্রান্তি থেকে থাকে, এর দায় বিএনপি, প্রধান দল, বড় দল বিএনপির। বিএনপি সেই ভুলের, সেই বিতর্কের বিরোধিতা করতে পারেননি সংসদে কিংবা বাইরে। কেন দায় নিচ্ছেন? এখনো সময় আছে, আসুন আমরা সবাই মিলে বাংলাদেশে একটা ভিন্ন ধারার রাজনীতি তৈরি করি। বিএনপি এবং আওয়ামী লীগ স্ট্রং ভিত্তির উপর গড়ে উঠুক, সেটাই আমাদের প্রত্যাশা। আপনি যেটি বলেছেন যে আওয়ামী লীগের মামলা তুলে নেবেন, ইউনিয়নের নয়, বলুন, আবারও বিবৃতি দিয়ে বলুন যে সারা বাংলাদেশের হয়রানিমূলক মামলাগুলো উঠিয়ে নেবেন। এতে করে আপনার জনপ্রিয়তা বাড়বে, বই কমবে না। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।